মস্কোর বরফ ঢাকা রাতে ক্রেমলিনের লাল দেওয়ালের ভেতরে ঘটল এমন একটি বৈঠক যা ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নয়, সম্পূর্ণ ইউরোপের নিরাপত্তা ভাবনাকে নতুন করে ঝাঁকিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশার হঠাৎ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছেন। উদ্দেশ্য একটাই, ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য একটি গ্রহণযোগ্য ফ্রেমওয়ার্ক তৈরি করা। কিন্তু এই বৈঠক যতটা শান্তির আশা জাগায়, ঠিক ততটাই বড় ঝুঁকিও তৈরি করে। কারণ যুদ্ধ থামানো মানেই যুদ্ধ শেষ নয়, বরং শক্তির নতুন বণ্টন শুরু। পুতিন বৈঠকের শুরুতেই তার অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলছেন, রাশিয়া কখনোই চাপের কাছে মাথা নোয়াবে না। তার ভাষায়, ইউরোপ যদি যুদ্ধ চায় তাহলে রাশিয়া প্রস্তুত, আর সেই যুদ্ধ দীর্ঘ হবে না, কারণ রাশিয়া জবাব দেবে তৎক্ষণাৎ। এই মন্তব্য শুধু সতর্কবার্তা নয়, বরং এক ধরনের সামরিক ও কৌশলগত আত্মবিশ্বাসের প্রকাশ। গত কয়েক মাসে রাশিয়া পূর্ব ইউক্রেনে যেভাবে অগ্রগতি দেখিয়েছে, ড্রোন ও মিসাইল হামলা বাড়িয়েছে, তা এই আত্মবিশ্বাসের পেছনে বড় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনাও এই আলোচনার মূল বিষয়। প্রথমে ওয়াশিংটন ২৮ পয়েন্টের একটি বড় খসড়া তৈরি করেছিল, যা নিয়ে প্রচণ্ড বিতর্ক শুরু হয়। কারণ এতে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোকে বাস্তবে মেনে নেওয়ার ইঙ্গিত ছিল। ইউক্রেনের ন্যাটোর স্বপ্ন বন্ধ করা ছিল, এমনকি কিয়েভের সামরিক সক্ষমতা সীমিত করার প্রস্তাবও ছিল। এরপর যুক্তরাষ্ট্র চাপ কমাতে সংক্ষিপ্ত ও সংশোধিত ২০ পয়েন্টের সংস্করণ তৈরি করে, যা উইটকফ এবং কুশনার এখন মস্কোতে নিয়ে আলোচনা করছেন। কিন্তু ইউরোপ মনে করে এই প্রস্তাব এখনও রাশিয়ার দিকে বেশি ঝুঁকে। ইউক্রেন অবশ্য এই উদ্যোগকে দেখে ব্যাপক সন্দেহের চোখে। প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি সতর্ক করেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা হবে না। আমাদের সার্বভৌমত্ব নিয়ে বাহির থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিয়েভের আশঙ্কা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো গোপন সমঝোতা হলে সেই শান্তি হবে ইউক্রেনের জন্য আসলে আত্মসমর্পণের অন্য নাম। তারা মনে করছে, যদি দখলকৃত ভূখণ্ড নিয়ে ছাড় দিতে হয়, তাহলে ভবিষ্যতে আবার বড় আকারের রুশ আগ্রাসন ফিরে আসবে। ইউরোপীয় ইউনিয়নও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পোল্যান্ড, বাল্টিক ৩ দেশ, ব্রিটেন এবং কয়েকটি ন্যাটো সদস্য মনে করছে, যুক্তরাষ্ট্র হয়তো দ্রুত যুদ্ধ শেষ করতে রাশিয়ার দিকে কিছু কৌশলগত ছাড় দিতে পারে, কিন্তু এতে ইউরোপের পূর্বাঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যদি রাশিয়া দখলকৃত অঞ্চল ধরে রাখে এবং ইউক্রেনের সামরিক শক্তি সীমিত হয়, তাহলে পুরো ইউরোপের নিরাপত্তা স্থায়ীভাবে ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে রাশিয়া দাবি করছে তারা শুধু নিরাপত্তার নিশ্চয়তা চায়। কিন্তু বাস্তবতা হল, রাশিয়ার সামরিক অগ্রগতি আলোচনার টেবিলে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। পোকরভক্স সহ কয়েকটি ফ্রন্টে রুশ বাহিনীর অগ্রগতি, ইরান ও উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জামের সহায়তা, চীনের প্রযুক্তিগত সহায়তা, সব মিলিয়ে মস্কো এখন নিজেদের উচ্চ অবস্থানে ভাবছে। ফলে পুতিন যুক্তরাষ্ট্রের প্রভাব শুনলেও ইউরোপীয় বিকল্প পরিকল্পনার প্রতি সম্পূর্ণ অনীহা দেখিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই পর্যায়ে সামরিক বাস্তবতা পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামোকে নতুন করে ঝাঁকুনি দিচ্ছে। ন্যাটোর শীর্ষ সামরিক নেতৃত্ব এখন প্রকাশ্যে স্বীকার করছে, ইউক্রেন ফ্রন্ট একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি ন্যাটোর পূর্ব সীমান্তে একটি পূর্ণাঙ্গ সামরিক পরীক্ষাগার। ইউক্রেনের হাতে থাকা পশ্চিমা অস্ত্র, বিশেষ করে হাইমার্স, স্টর্ম শ্যাডো, অ্যাটাকামস ও নাসাম সিস্টেমগুলো যুদ্ধক্ষেত্রে কার্যকর হলেও রাশিয়ার ড্রোন মিসাইল কম্বিনেশনের বিরুদ্ধে যথেষ্ট নয়। রাশিয়ার সাম্প্রতিক মাসগুলোতে ল্যান্সেট, গেরান, শাহেদ ধারার ড্রোন ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা লাইন ভেঙে দিচ্ছে, যা ন্যাটোর জন্য বড় সতর্ক সংকেত হয়ে দাঁড়িয়েছে। ন্যাটোর সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুপারিটি অর্জন করেছে, যার ফলে ইউক্রেনের অনেক নির্দেশিত অস্ত্র কার্যকরভাবে আঘাত হানতে পারছে না। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী ভয়াবহ মানব সম্পদ সংকটে ভুগছে। কিয়েভ এখন বাধ্য হয়ে বয়সসীমা কমিয়ে নতুন সৈন্য সংগ্রহ করছে। কিন্তু রাশিয়ার তুলনায় তাদের ড্রোন উৎপাদন,
গোলাবারুদ সুবিধা এবং মোবিলাইজেশন ক্ষমতা অনেক কম। এই পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘ হলে ইউক্রেন আরও চাপের মুখে পড়বে। ন্যাটো যদিও নতুন করে অস্ত্র পাঠাচ্ছে, জার্মান ট্যাঙ্ক, পোলিশ আর্টিলারি, ব্রিটিশ ড্রোন, তবুও এগুলো ইউক্রেনের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট নয়। ন্যাটোর সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি রাশিয়া আগামী বসন্তে আরও বড় আকারের আক্রমণ শুরু করে তাহলে ইউক্রেনের পূর্বাঞ্চল রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। রাশিয়াও থেমে নেই, তারা এখন যুদ্ধক্ষেত্রে ডিফেন্সিভ অফেন্সিভ শিফট ব্যবহার করছে, অর্থাৎ একই সময়ে প্রতিরক্ষা ও আক্রমণ চালিয়ে ইউক্রেনের সেনাবাহিনীকে ক্লান্ত ও বিভ্রান্ত করছে। রাশিয়ার ড্রোন স্কোয়াড্রন, কামিকাজে হামলা, Su-34 বোমারু বিমান এবং ভূমি থেকে ভূমি মিসাইল সমন্বিতভাবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার কিনজাল ও ইস্কান্দার আক্রমণের পর ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। ন্যাটো এই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন, কারণ এই আক্রমণাত্মক ক্ষমতা শুধু ইউক্রেন নয়, পূর্ব ইউরোপের ওপরও ভবিষ্যৎ হুমকি তৈরি করতে পারে। সব মিলিয়ে ন্যাটো বুঝতে পারছে, এই যুদ্ধ শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর উপর আঘাত করছে। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এটি শুধু ইউক্রেন যুদ্ধ থামানোর আলোচনা নয়, বরং বৈশ্বিক ভূ-রাজনীতির নতুন দিক নির্দেশনা। যুক্তরাষ্ট্র এখন চায় রাশিয়াকে কোনোভাবে আলোচনার টেবিলে এনে ইউক্রেন সংঘাত কমিয়ে ফেলা, যাতে তারা চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের দিকে মনোযোগ দিতে পারে। রাশিয়া চায় তাদের দখলকৃত অঞ্চলগুলো আন্তর্জাতিক বৈধতা পাক এবং ইউক্রেন ন্যাটো থেকে দূরে থাকুক। ইউরোপ চায় এমন কোনো চুক্তি না হোক যাতে ভবিষ্যতের ইউরোপীয় সীমান্তই অস্থির হয়ে যায়। আর ইউক্রেন চায় রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্ব নিশ্চিত হোক। এই চার পক্ষের স্বার্থ একে অন্যের সম্পূর্ণ বিপরীত। এই কারণেই শান্তি আলোচনার এই পর্ব অত্যন্ত বিপজ্জনক। কোনো ভুল সিদ্ধান্ত যুদ্ধকে ইউক্রেনের ভেতর থেকে ইউরোপের দিকে ঠেলে দিতে পারে, দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে, অথবা রাশিয়া আরও বড় ভূখণ্ড দখলের প্রস্তুতি নিতে পারে। প্রিয় দর্শক, উইটকফ কুশনারের এই গোপন বৈঠক কি সত্যিই শান্তির নতুন দুয়ার খুলবে, নাকি এটি কেবল নতুন এক অন্ধকার ঝড়ের শুরু? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।